হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেইন। আজকে আমরা ক্লাস 7-এর যে থার্ড চ্যাপ্টার আছে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, সেই চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারে আমরা আজকে অনেকটাই ডিসকাস করব। তো আমি কোয়েশ্চেন ধরে ধরে এবার আমি জিনিসগুলো ডিসকাস করব। আই হোপ তোমাদের সবার কাছে বই আছে। আমার এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু বইটা অবশ্যই পড়বে এবং বই থেকে সংজ্ঞাগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আমি এই ভিডিওতে ওভারভিউ আকারে পড়াবো এবং কিছু সংজ্ঞাও ডিসকাস করব। প্রথমেই বলছে যে চিহ্ন বা সংকেত বা যোজ্যতা। তোমরা সবাই পর্যায় সারণী নিশ্চয়ই দেখেছো, অথবা যদি না দেখে থাকো তাহলে পর্যায় সারণী কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা পড়ার জন্য। ক্লাস 10-এর বইতে পর্যায় সারণী আছে এইটা, অথবা তোমরা এটা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারো। এখন অবধি এই ক্যালসিয়াম অবধি পড়লেই আমাদের পর্যায় সারণী হবে, ক্যালসিয়াম অবধি। ওকে, প্রথম 20টা মৌল। আচ্ছা, তো পর্যায় সারণীতে এই যে নামকরণগুলো যে করা আছে, সেই নামকরণগুলো আমাদের বইতেও আছে। তা বইতে আমাদের নামকরণগুলো কি দেওয়া আছে? প্রথম চার্টে, প্রথম সারণীতে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, নিকেল, আর্সেনিক, সিলিকন, জিঙ্ক, বোরন। তো এই নামগুলো অর্থাৎ বাংলা নাম, ইংলিশ নাম এবং তাদের সংকেত তিনটেই মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো সংকেতগুলো কিভাবে তৈরি হয়? চেষ্টা করা হয় যে ইংলিশ নামের প্রথম অক্ষরটা দিয়ে সংকেত তৈরি করার। কিছু কিছু ক্ষেত্রে প্রথম অক্ষরটা যখন একবার ইউজ হয়ে গিয়ে থাকে তখন কিন্তু আর প্রথম অক্ষরটা দিয়ে সংকেত তৈরি করা যায় না। যেমন কার্বনের ক্ষেত্রে সি হচ্ছে সংকেত। তো একবার যেহেতু সি ইউজ হয়ে গেছে, তাই জন্য ক্যালসিয়ামের ক্ষেত্রে সি আর ইউজ করা যায় না। তাই ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের সংকেত হলো CA, ঠিক আছে? এবার ইংলিশ নাম যখন শেষ হয়ে যায়, যখন উপায় থাকে না, তখন আমরা ল্যাটিন নামে যাই। দেখবে সারণী 2 দেওয়া আছে কি টিনের নাম হচ্ছে স্ট্যানাম। পারদের নাম হচ্ছে হাইড্রাকজিয়াম। সীসা হচ্ছে লেড বা প্লাম্বাম। তো দেখবে স্ট্যানামের SN, হাইড্রোজিয়ামের HG, প্লাম্বামের PB, এগুলো দিয়ে আমাদের চিহ্ন তৈরি করা হয়েছে। ওকে, তো টিন, স্ট্যানাম আর SN, এই তিনটেই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। পরীক্ষায় কিন্তু ইংলিশটাও লিখতে দেয়, বাংলাটাও লিখতে দেয়, আবার সংকেতটাও লিখতে দেয়। হয়তো বাংলাটা দেওয়া থাকবে, ইংলিশ অর্থাৎ ল্যাটিন নামটা এবং সংকেতটা তোমাদের লিখতে হতে পারে। ওকে, তারপরে সারণীতে আছে যে কিছু কিছু বিজ্ঞানীর নাম অনুসারেও কিন্তু আমাদের পরমাণুর নামকরণগুলো করা হয়। যেমন কুরিয়াম, ম্যাডাম কুরি একজন বিজ্ঞানী, তার নামে CM, এটা হচ্ছে চিহ্ন কুরিয়ামের। তারপর হচ্ছে আইনস্টাইনিয়াম, ES, এগুলো হচ্ছে চিহ্ন। এই চিহ্নগুলো যতগুলো বইতে আছে, বইয়েরগুলো কিন্তু অ্যাটলিস্ট মুখস্থ করতে হবে। তারপর আছে কিছু কিছু পরমাণুর নাম, যেগুলো আমাদের মৌলের নাম যেগুলো আমাদের স্থানের ওপর করা হয়েছে। কিছু কিছু আছে যেগুলো গ্রহের ওপর বানানো হয়েছে। স্থানের ওপর তোমরা পড়বে আমেরিসিয়াম, পোলোনিয়াম, এগুলো পড়বে। আর যেগুলো রেড কালার করা আছে সেগুলো হচ্ছে তার সংকেত। আমেরিসিয়ামের রেড কালার হচ্ছে AM হচ্ছে আমেরিসিয়ামের চিহ্ন বা সংকেত। এদিকটা আমরা এগিয়ে গেলাম। এবার আমরা প্রথম কোয়েশ্চেনে আসছি, যেটা হচ্ছে পরমাণু কাকে বলে। তো পরমাণু হলো কোনো বস্তুর বা কোনো মৌলের সবথেকে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলটির সমস্ত সত্তা বা ধর্ম বজায় থাকে। অর্থাৎ দেখবে কোনো একটা প্লাস্টিককে যদি একটা আগুনের সামনে নিয়ে যাওয়া হয়, সেটা গলে যায়, রাইট? গলে যায়। আবার যদি একটা লোহার টুকরোকে নিয়ে যাওয়া হয়, তাহলে লোহার টুকরোটা কিন্তু গলে না, সেটা উত্তপ্ত হয়। এবার প্লাস্টিকের টুকরোটাকে যদি আরও ছোট করি আর লোহার টুকরোটাকে যদি আরও ছোট করি, সেই প্লাস্টিকের ছোট টুকরোটাকে নিয়ে যাব, সেটাও গলে যাবে। লোহার ছোট টুকরোটাকে নিয়ে যাব, সেটা কিন্তু গলবে না, সেটা কিন্তু উত্তপ্তই হবে। এরমভাবে আস্তে আস্তে ছোট করতে করতে এমন সময় একদম মাইক্রোস্কোপিক বা ক্ষুদ্র একটা কণা পাবে, প্লাস্টিকেরও এবং লোহাটিরও, যেইটাও কিন্তু প্লাস্টিকের যেই কণাটাকে নিয়ে গেলে সেটা গলে যাবে, আর লোহার সেই কণাটাকে নিয়ে গেলে কিন্তু গলবে না, সেটা উত্তপ্ত হবে। তার মানে ওই সবথেকে ক্ষুদ্র কণাটি হচ্ছে সেই মৌলের পরমাণু। অর্থাৎ তুমি ভাবো যে পরমাণু হচ্ছে যার মধ্যে সেই পদার্থটির সমস্ত ধর্ম বর্তমান। তুমি যা ভাবছো
ভাবো যে তোমার যে প্রত্যেকটা পরমাণু বা কোষ, যেখানে মানে মানুষের তো কোষ থাকে, তো প্রত্যেকটা কোষ কিন্তু সেই ধর্মগুলোই বর্তমান, ঠিক আছে? তুমি যে যা যা ভাবছো বা যা যা ধর্ম তোমার মধ্যে বর্তমান, প্রত্যেকটা তোমার কোষের মধ্যে সেই সেই ধর্মগুলোই বর্তমান। এরকম কিন্তু পরমাণুর ক্ষেত্রেও হয়। তো এটাই হচ্ছে পরমাণু। এবার আমরা পড়ব পরমাণুর গঠন। পরমাণুর গঠন, তো আমরা এককোষী যখন প্রাণী পড়েছিলাম তখন অ্যামিবার নাম শুনেছিলাম। তো তাতে কি হয়, ওটা হচ্ছে ইউনিসেলার, মানে একটাই কোষ দিয়ে তৈরি। তেমন পরমাণুর মধ্যেও হাইড্রোজেন হলো একটা বস্তু যার মধ্যে, যেটা কিন্তু ইউনিসেলার, অর্থাৎ একটাই ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি। আচ্ছা, তো পরমাণুর গঠনে প্রথমেই বলতে হবে যে পরমাণু কী কী দিয়ে তৈরি। পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। ইলেকট্রন কি হয়, ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ঋণাত্মক মধ্যাহ্ন ঋণাত্মক। প্রোটন কি হয়, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। আর নিউট্রন কি হয়, নিস্তড়িত, এরকম হয়। ওকে, এবার আমি যদি আঁকি হাইড্রোজেনকে, তাহলে হাইড্রোজেনের পরমাণু এরকম দেখতে হবে। মাঝখানে থাকবে একটা কেন্দ্রক বা নিউক্লিয়াস, মাঝখানে যেটা থাকে সূর্যের মতো সেটাকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস। এখানে থাকে প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? তো হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন নেই, তাই হাইড্রোজেনে কেবলমাত্র প্রোটন থাকবে। এরকম প্লাস দিয়ে লিখবো 1, অর্থাৎ একটা প্রোটন আছে। তার চারিপাশে কক্ষপথ আছে, একটা কক্ষপথ আঁকলাম, সেখানে আছে একটা ইলেকট্রন। ইলেকট্রনের ওপর এরকমভাবে মাইনাস দিলাম, ওকে, ইলেকট্রন হলো। তাহলে এটা হয়ে গেল হাইড্রোজেন দেখতে। আমরা যখন ছোট ছিলাম তখন পড়তাম যে কুকুর এরকম দেখতে, বিড়াল এরকম দেখতে, আমাদের বইয়ের মধ্যে ছবিগুলো আঁকা থাকতো, নিচে লেখা থাকতো ক্যাট, নিচে লেখা থাকতো ডগ। তো যখন আমরা ক্যাট বা ডগ দেখতাম তখন মাকে বলতাম বা বাবাকে বলতাম, মা দেখো, ওই দেখো ক্যাট, ওই দেখো ডগ। জুতে গেলে আমরা বলতাম এই দেখো মাঙ্কি। এই জিনিসপত্রগুলো আমরা ছবি দেখে শিখেছি, তাই না? তাই আমরা বুঝতে পেরেছি কোনটা কোনটার থেকে আলাদা। তেমনভাবে এই কেমিস্ট্রিতেও আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন সব কিন্তু আলাদা আলাদা পরমাণুগুলো দেখতে বেসিক লেভেলে। তো এই আঁকাগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। হাইড্রোজেন হলো, এরপর যদি আমি হিলিয়াম আঁকি, আই হোপ তোমাদের মুখস্থ আছে। হাইড্রোজেনে একটা ইলেকট্রন কেন হলো এবং একটা প্রোটন কেন হলো? দেখো, এখানে হাইড্রোজেন কিন্তু প্রথমে আছে। এই যে সাজানোগুলো এরকমভাবে পড়তে হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকমভাবে পড়তে হয়। এইগুলো যে সাজানো হয়েছে এটা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যার ওপর কিন্তু নির্ভর করে এই জিনিসটা সাজানো হয়েছে, ঠিক আছে? তো এই যে 1, 2, 3, 4 এরকমভাবে মানে একটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে হিলিয়ামে। তাহলে হিলিয়ামে যেহেতু দুটো ইলেকট্রন, তা হিলিয়ামটা দেখতে এরকম হবে, দুটো থাকবে ইলেকট্রন আর দুটো থাকবে নিউট্রন, ঠিক আছে? নিউট্রনগুলোকে এরকম গোল আকার দিয়ে দিতে পারো, দুটো নিউট্রন, ঠিক আছে? তার চারিপাশে একটা কক্ষপথ থাকবে, সেই কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে। সবসময় মনে রাখবে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সবসময় সমান হয়, ঠিক আছে? দুটো ইলেকট্রন আছে, ওকে। আচ্ছা, এরকমভাবে সব যে কোনো বস্তুকেই মানে যে কোনো মৌলিকেই আমাদের আঁকা যায়। যেটা বলার সেটা হচ্ছে এই যে কক্ষপথ, কটা কক্ষপথ দেখবে কোনো কোনো ছবিতে এরকমও থাকে কক্ষপথগুলো, মাঝখানে থাকে নিউক্লিয়াস বা কেন্দ্রক, তার চারিপাশে একটা, দুটো, তিনটে এরকমভাবেও কক্ষপথ থাকে, ঠিক আছে? তা প্রথম কক্ষপথটা হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথটা এল, তৃতীয় কক্ষপথটা এম, এরকমভাবে বাড়বে কে, এল, এম, এন, ও, পি। আর মাঝখানেরটা তো আমি বলেইছি কেন্দ্রক বা নিউক্লিয়াস, রাইট? এই কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, ওকে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে কক্ষপথগুলো ছোট আর বাইরের দিকে যত যাচ্ছি কক্ষপথগুলো বড় হচ্ছে।
তাহলে নিশ্চয়ই ভেতরের দিকের কক্ষপথগুলো কম পরিমাণে ইলেকট্রন রাখতে পারবে, আর বাইরের দিকের কক্ষপথগুলো বেশি পরিমাণে ইলেকট্রন রাখতে পারবে নিশ্চয়ই। তা তোমরা মনে করতে পারো যে যখন ছোট ছিলে তখন তোমরা কম খেতে, যখন তোমরা বড় হলে তখন তোমরা আস্তে আস্তে বেশি পরিমাণে খাচ্ছ। সেরকমভাবে এখানেও হবে যে প্রথম কক্ষপথে কেবলমাত্র 2টো ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকতে পারে, এবং তৃতীয় কক্ষপথেও 8টা থাকতে পারে। এরকমভাবে 8 করেই থাকে পরগুলোতে। ওকে, পরের দিকে আরও এরকম বৃদ্ধি পায় 8-এর পরেও, সেগুলোতে এখন যাচ্ছি না, কারণ আমরা এখন তিনটে কক্ষপথ নিয়েই কাজ করব। ওকে, আচ্ছা, তো এইটা হয়ে গেল আমাদের পরমাণুর গঠন। ওকে, পরমাণুর গঠন যদি বর্ণনা করতে দেয় তখন লিখবে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বর্তমান। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। এবার এরকম বলে কোনো একটা পরমাণুর তুমি এরকমভাবে গঠন এঁকে দিলে, ঠিক আছে, হাইড্রোজেনের গঠন, এটা হিলিয়ামের গঠন। এরকমভাবে ধরি আমি লিথিয়ামটা যদি আঁকি, লিথিয়াম না অন্য কিছু যদি আঁকা যায়, ধরো আমি কার্বনকে আঁকছি। কার্বনের কি 6টা ইলেকট্রন। এর জন্যই কিন্তু পর্যায় সারণীটা মুখস্থ করতে হয়, নাহলে কিন্তু আঁকতে পারবে না। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 4টে ইলেকট্রন, 1 2 3 4, বোঝা গেছে, 4টে ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন মোট হলো, 2টো আর 4টে 6টা। তাহলে এটা হচ্ছে কার্বন। কার্বনের গঠন হচ্ছে এরকম। ওকে, এবার আমরা আসছি পারমাণবিক সংখ্যা কাকে বলে। কোনো মৌলের মধ্যে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকেই সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের মধ্যে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে 3 নাম্বার পারমাণবিক সংখ্যা কি হলো আমাদের? পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর মধ্যে অবস্থিত মোট প্রোটন সংখ্যা, এটা হলো আমাদের পারমাণবিক সংখ্যা। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, ভর সংখ্যা বলতে কি বোঝো? এবার দেখো, কোনো বস্তুর ভর বলতে নিশ্চয়ই কি আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে, তিনটের মোট ওজনকেই আমাদের ভর বলবে। কিন্তু না, ভর সংখ্যা বলার জন্য আমি বলি যে ভর সংখ্যা, কোনো মৌলের ভর সংখ্যা বলতে মৌলটির মধ্যে অবস্থিত মোট প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যাকেই বোঝায়। মানে মোট প্রোটন সংখ্যা আর মোট প্রোটন সংখ্যা এবং মোট নিউট্রন সংখ্যাকেই কিন্তু সেই বস্তুর ভর সংখ্যা বলে। এবার আমরা বলবো যে ইলেকট্রনকে কেন ধরছে না ভরের মধ্যে? ইলেকট্রনের কি ওজন নেই? হ্যাঁ আছে, কিন্তু সেটা কিন্তু খুবই নগণ্য উইথ রেসপেক্ট টু প্রোটন এবং নিউট্রন। বুঝতে পারলে? প্রোটন এবং নিউট্রন অপেক্ষা কিন্তু আমাদের ইলেকট্রনের ভর খুবই কম। আমরা যদি বলি যে কতটা কম, যে ধরাই হলো না, তাহলে যদি প্রোটনকে লিখি আর ইলেকট্রনকে লিখি এরকম অনুপাতে, প্রোটনের ভর যদি 2000 কেজি হয়, তাহলে ইলেকট্রনের ভর হবে 1 কেজি। বোঝা গেছে? অর্থাৎ খুবই নগণ্য। অর্থাৎ প্রোটন অপেক্ষা এবং নিউট্রন অপেক্ষা ইলেকট্রনের ভর খুবই নগণ্য, তাই কিন্তু ইলেকট্রনের ভরটাকে ভর সংখ্যার মধ্যে ধরা হয় না। ঠিক আছে? ওকে, এবার আমাদের বলছে ক্যাটায়ন ও অ্যানায়ন কি। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন বলার আগে আমাকে বলতে হবে যে পরমাণুর আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু জানা দরকার। ঠিক আছে? বইতে যেটা লেখা থাকে সেটা হচ্ছে যে যদি কোনো মৌল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন সংখ্যা কম হয়, অর্থাৎ কোনো একটা ধরো মৌল আছে, ধরো আমি এটা দিয়ে বোঝাচ্ছি, ধরো এখানে কার্বন আছে, ঠিক আছে, কার্বন আছে, যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে? কার্বনটা একটা ইলেকট্রন বেরিয়ে গেল মানে একটা প্লাস হয়ে গেল। কেন প্লাস হলো?
কারণ ইলেকট্রনটা নিজে তো নেগেটিভ, তার নেগেটিভ যদি বেরিয়ে যায় তাহলে সেই জিনিসটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। মানে একটা ইলেকট্রন যদি বেরিয়ে গেল তাহলে এই পুরো জিনিসটা কি একটা পজিটিভ হয়ে গেল, তাই এটাকে C+ লেখা হয়। ঠিক আছে, তাহলে যখন পজিটিভ থাকবে তখন আমরা সেটাকে বলবো ক্যাটায়ন। ঠিক আছে, ক্যাটায়ন বলবো বা ধনাত্মক আধানযুক্ত বলবো। ক্যাটায়ন এবং ধনাত্মক আধানযুক্ত একই জিনিস। ঠিক আছে, আর যখন দেখব যে একটা ইলেকট্রন এসে এর মধ্যে অ্যাড হচ্ছে, যদি অ্যাড আপ হয় একটা ইলেকট্রন এসে এর মধ্যে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে C-। কি বলছি বুঝতে পারছো, যেহেতু একটা ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তার নেগেটিভটা যদি এর মধ্যে এসে অ্যাড হয় তাহলে কি হয়ে যাবে, C- হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে অ্যানায়ন। ঠিক আছে, এবার কিন্তু আমি যেই ব্যাখ্যাটা করলাম প্রত্যেক ক্ষেত্রে কিন্তু C+ বা মানে মানে কার্বন নেবে না, মানে কার্বন ইলেকট্রন দেবে নাকি কার্বন ইলেকট্রন নেবে, সেটা কিন্তু মানে নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর, যেমন যোজ্যতার ওপর। সেই বিষয়গুলো আমি পরে আসবো। এখন জাস্ট এটুকুই জেনে নাও যে কোনো মৌলের পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে বেশি থাকে তাহলে সেটা হবে অ্যানায়ন। বেশি থাকলে মানে নেগেটিভ মানে অ্যানায়ন। আর যদি কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা কম থাকে তাহলে সেটা হবে ক্যাটায়ন। ঠিক আছে, এরকমভাবে বলবে। এবার আমি এটাকে উদাহরণ দিয়ে একটা ধরো বোঝাচ্ছি। NaCl, এই উদাহরণটা আমি দেব, NaCl। ঠিক আছে, এবার N এর মধ্যে ইলেকট্রন বিন্যাসটা দেখো কীভাবে করতে হয়। Na লিখলাম, N এর মধ্যে কটা ইলেকট্রন আছে, 11টা। তো ইলেকট্রন বিন্যাস কেমন হবে লিখবে এখানে, ইলেকট্রন বিন্যাস সেটা হবে আমাদের 2, 8, 1। প্রথম কক্ষপথে থাকতে পারছে দুটো K, এটা ধরো K কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে থাকতে পারছে ম্যাক্সিমাম 8টা। তৃতীয় কক্ষপথে তো 8টা জায়গা, তো সেখানে আর তো ইলেকট্রন নেই, একটাই থাকবে M কক্ষপথে একটা আছে। তাহলে Naটা কী হবে, এরকম দেখতে হবে। কেন্দ্রকে কি আছে, 11টা পজিটিভ আছে, রাইট। এরকম নিউট্রন আছে, নিউট্রন 12টা হবে। ঠিক আছে, নিউট্রনের সংখ্যাটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আমি ধরো এটা আঁকছি, কিছু কিছু ক্ষেত্রে এরকম একটা করে বেশি থাকে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, E- করেও লেখা যায়। দ্বিতীয় কক্ষপথে 8টা, 1টা 2টো 3টে, এরকমভাবে 8টা ইলেকট্রন আছে। তৃতীয় কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, ওকে। এনের মধ্যে 11টা ইলেকট্রন। ক্লোরিন হচ্ছে 17। তোমাদের কিন্তু আমি আবার বলছি, মুখস্থ করবে। দেখো, সোডিয়াম আছে 11, ক্লোরিন আছে এখানে 17। ঠিক আছে, তাহলে ক্লোরিনটা লেখা হলো না আমার, ক্লোরিন হচ্ছে 17 অর্থাৎ এরকম হবে 2, 8, 7। ছোটো করে আঁকছি একটু, প্রোটন সংখ্যা হচ্ছে 17, 1টা 2টো 1, 2, 7, 8। তৃতীয় কক্ষপথে আমার থাকবে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। এবার কি হচ্ছে, আমি একটা জিনিস একটু বুঝিয়ে নিই। আমি এখনও যোজ্যতা বোঝাইনি। ঠিক আছে, যোজ্যতা এখন জাস্ট বোঝার জন্য একটুখানি শুনে রাখো। কোনো মৌলের পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই তার যোজ্যতা বলে। কি বললাম, কোনো মৌলের পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই তার যোজ্যতা বলে। এখানে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা। এখানে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা। তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1 আর ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 7। ঠিক আছে, এবার দেখো, সবসময় কোনো একটা মৌল চেষ্টা করে তার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখতে। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝাবো।
তাহলে একে এর 8টা ইলেকট্রন করার জন্য কটা দরকার? 7টা ইলেকট্রন দরকার, রাইট? তা তুমি বলো যে কখনো কি একে কেউ 7টা ইলেকট্রন দিয়ে দেবে? এমনি এমনি দেবে না। তাহলে এ কী করতে পারে? একটা ইলেকট্রন ছাড়তে পারে। ছাড়লে দেখো এই কক্ষপথটা আর থাকবে না, মানে গ্রহই মানে ইলেকট্রনই নেই, তাহলে কক্ষপথ থেকেই বা কী লাভ? তাহলে এই ইলেকট্রনটা চলে গেল। তাহলে দেখো লাস্টের কক্ষপথ যেটা ছিল ওটার মধ্যে 8টা পূর্ণ রইল, মানে এটাকে চলে যেতে হবে সোডিয়াম থেকে। তাহলে অষ্টক পূর্তি মানে 8টা ইলেকট্রন পূর্ণ হলো। আর এখানে দেখো কটা ইলেকট্রন দরকার? এর একটা ইলেকট্রন দরকার। এ তো আর 7টা ইলেকট্রন কাউকে দিয়ে দেবে না, এ নিশ্চয়ই চেষ্টা করবে একটা ইলেকট্রন নেওয়ার। তাই জন্য এ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে এর অষ্টক পূর্তি হবে। এখানে যদি 1 প্লাস করি তাহলে শেষ কক্ষপথে 8 হয়ে যাবে, অর্থাৎ অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে কি করবে? এই ইলেকট্রনটা ত্যাগ করবে, ঠিক আছে? এই ইলেকট্রনটা ত্যাগ করবে। তাকে ত্যাগ করবে না, ক্লোরিনকে ত্যাগ করবে। গিয়ে এটা এখানে এরকমভাবে যাবে, গিয়ে এখানে অ্যাড হবে, ঠিক আছে? আমি আঁকছি না এরকমভাবে, এটা জাস্ট ত্যাগ করবে, এরকমভাবে দিলাম। তাহলে কি হবে? সোডিয়াম NaCl যখন একসাথে ছিল, Na কি হলো? একটা ইলেকট্রন দিল, আর Cl কি হলো? একটা ইলেকট্রন নিল। তাহলে যে দিচ্ছে মানে যার থেকে ইলেকট্রনটা চলে যাচ্ছে, আমি এটা সেট করে দিচ্ছি, যার থেকে ইলেকট্রনটা চলে যাচ্ছে সে নিজে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে না? প্লাস হয়ে যাচ্ছে, তো ক্যাটায়ন হয়ে যাচ্ছে। আমি আবারও বলেছিলাম যে প্লাস হয়ে যাচ্ছে, ক্যাটায়ন হয়ে যাচ্ছে। আর যে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিজে তো ঋণাত্মক, তা যার কাছে ইলেকট্রনটা যাবে সে তো নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ক্যাটায়ন, আর এটা হচ্ছে আমাদের অ্যানায়ন হয়ে গেল, বুঝলে? এবার যেহেতু একটা ইলেকট্রন ছেড়েছে তাই প্লাস 1 প্লাস এরকমভাবে লেখা হয়। প্লাস লিখলাম, এখন যখন দুটো হবে তখন বলবো। এরকমভাবে লেখা হয় অ্যাকচুয়ালি, +1 -2 -3 বা +3 এরকমভাবে লেখা হয়। যাই হোক, এখানে যেহেতু একটা নিয়েছে তাই মাইনাস, ঠিক আছে? 1টা আর লেখার দরকার নেই, দুটো হলে লিখতাম। ওকে, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে মূলক কাকে বলে আর যোজ্যতা কী, ঠিক আছে? এবার মূলক আর যোজ্যতা বলার আগে আমি যোজ্যতার কোয়েশ্চেনটা আমি আগে ক্লিয়ার করি, ঠিক আছে? আগে যোজ্যতাটা বলবো, তারপর মূলক এবং যোজ্যতার কথাটা বলবো। যোজ্যতা কাকে বলে? যোজ্যতা হচ্ছে কোনো পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে তাকেই কিন্তু তার যোজ্যতা বলে। এবার হচ্ছে এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে লেখা আছে যোজ্যতা কাকে বলে, ঠিক আছে? অর্থাৎ কিছু কিছু জায়গায় লেখা আছে আমি যেটা বললাম এখনই, আবার কিছু কিছু জায়গায় লেখা থাকে যে কোনো মৌলের পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে জোটবদ্ধ হওয়ার ক্ষমতাকেই তার যোজ্যতা বলে। মানে এই পরমাণুটার, সোডিয়াম পরমাণুটার ক্লোরিন পরমাণুর সঙ্গে জোটবদ্ধ হওয়ার ক্ষমতাটাকেই এর যোজ্যতা বলে। মানে এর জোটবদ্ধ হওয়ার ক্ষমতা কটা? একটা, তাহলে এর যোজ্যতা 1, ঠিক আছে? যাই হোক, এটা বই থেকে তোমরা পড়বে যোজ্যতা। আচ্ছা, তাহলে যোজ্যতা হলো, তাহলে যোজ্যতা কেন ইউজ করছি? দেখো, আমরা যেমন মানুষের সাধারণ লাইফে কি দরকার? শান্তি, সুখ শান্তি, ধনসম্পত্তি, পরিবার, এই সবই দরকার। একটা ভালো পরিবার, এরকমই এই সব জিনিসই মানুষ চায় সবসময়, একটা বেসিক লেভেলের নিডে। তো একটা পরমাণু কী চায়? একটা পরমাণু চায় তার যেন শেষ কক্ষপথটা যেন সম্পূর্ণ থাকুক, মানে পূরণ থাকুক, ঠিক আছে? যেন কোনো গ্যাপ বা খালি জায়গা না থাকুক। তা সেই সম্পূর্ণটাকে বাংলায় অষ্টক পূর্তি বলে। তোমরা হায়ার লেভেলে গেলে এই কথাটা শুনবে, অষ্টক পূর্তি। কেন বলে? যেহেতু 8টা মানে পূরণ হতে পারে, 8টা হলে যেহেতু পূর্ণ হয় একটা ইলেকট্রন, তাই অষ্টক পূর্তি বলে। যাই হোক, তো অষ্টক পূর্তি করতে চায়, তো কখনো কখনো অষ্টক পূর্তি করার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দিতে হয়, আবার কখনো কখনো অষ্টক পূর্তি করার জন্য একটা ইলেকট্রন নিতে হয়। একেই হচ্ছে এর যোজ্যতা বলে। ওকে, এবার যেহেতু এ ছেড়ে দিল, এখানেই দেখো এই কেসে যেহেতু এ ছেড়ে দিল, তাহলে সোডিয়ামের অষ্টক পূর্তি হলো, ক্লোরিনেরও অষ্টক পূর্তি হলো। তার মানে এদের এখন বিক্রিয়া আর হবে না, এদেরকে এখন পাশাপাশি রেখে দাও, বিক্রিয়া আর হবে না। এটা একটা বয়েমের মধ্যে যদি রেখে দাও, একটা সোডিয়াম নিলে বয়েমের মধ্যে রাখলে,
ক্লোরিন নিলে ব্রোমিয়ামের মধ্যে রাখলে, সেই জারের মধ্যে প্রথমে কী হবে, বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে একে অপরের সাথে অষ্টক পূর্তি পূর্ণ করে নেবে, তারপর সেটা থাকবে একে অপরের সাথে, ঠিক আছে। তো কিছু কিছু মূলক হয়, মূলকগুলো কি হয় যে না মানে এটাকে কি বলবো, এটাকে একটা আমরা যৌগ বলবো। এটা হচ্ছে একটা মৌল, এটা হচ্ছে একা হচ্ছে একটা মৌল, ক্লোরিনটা একা হচ্ছে একটা মৌল, কিন্তু যখন দুটো একসাথে যুক্ত হয়ে গেল তখন সেটা যৌগ হয়ে গেল। তা মূলকও হচ্ছে এক ধরনের যৌগ, অর্থাৎ দুটো আলাদা আলাদা মূলক নিয়ে গঠিত হয়। পরের পাতায় আসছি আমি। দুটো আলাদা আলাদা মৌল নিয়ে মূলক গঠিত হয়, কিন্তু তাদের না অষ্টক পূর্তি হয় না। কি বলছি বোঝা গেছে? তারা মানে একে অপরের সাথে যুক্ত তো হয়ে গেল, কিন্তু সুখ শান্তি ব্যাপারটা তাদের মধ্যে থাকে না, অষ্টক পূর্তি হয় না। তা এদেরকেই আমরা মূলক বলবো। আর যৌগদের কি হয়, যৌগদের যেমন NaCl এখনই দেখলাম, এরা একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং এদের অষ্টক পূর্তি সম্পন্ন হয়, ঠিক আছে, কিন্তু মূলকদের অষ্টক পূর্তি হয় না। মূলকের যে সারণীটা আছে তোমাদের 89 পেজে, 89 পেজে আছে তোমাদের, 89 পেজের সারণীতে যে প্রথম ওপরের সারণীটা, সেটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? দেখো নাইট্রেট লেখা আছে NO3-, নাইট্রেট আছে NO3-, তার মানে কি এর কি হবে, এর মধ্যে একটা ইলেকট্রন বেশি আছে বলেই তো মাইনাস আছে, তাই না? তাহলে এ কি করবে, এর হচ্ছে যোজ্যতা কত, 1, বোঝা গেছে? দেখো আরেকটা কোশ্চেনই ছিলাম আমরা, বলছে মূলকের যোজ্যতা কি। মূলকের যোজ্যতা হচ্ছে মূলকের যে আধান, এই ওপরে যেটা থাকে সেটাকে আধান বলে, তো মূলকের যে আধান, সেই আধানের পরিমাণকেই মূলকের যোজ্যতা বলে। দেখবে তোমরা বইতেও লেখা আছে কথাটা, যে মূলকের যে আধান, সেই আধানকেই মূলকের যোজ্যতা বলা হয়, ঠিক আছে। তো তোমরা এই চারটা মুখস্থ করবে, যে কোন মূলকের আধান কত, ঠিক আছে, প্রত্যেক কটা কিন্তু মুখস্থ করতে হবে। সালফেট SO4 2-, ঠিক আছে, এরকমভাবে। তাহলে SO4 এর মানে যোজ্যতা কত হলো, যদি যোজ্যতা চাই যে SO4 এর যোজ্যতা লেখো, SO4 তো একটা মূলক, তাহলে SO4 এর যোজ্যতা কী হলো, 2 হলো, ঠিক আছে। আর মূলক কি দেখো, সালফারও আছে, সালফার কিন্তু নিজে একটা মৌল, অক্সিজেন কিন্তু নিজে একটা মৌল, এদের একে অপরের সাথে যুক্ত হয়েছে, তবুও কিন্তু কি মানে অ্যাক্টিভ, মানে এখনও তাদের সম্পূর্ণ সুখ শান্তি আসেনি, অষ্টক পূর্তি হয়নি, তাই জন্য এদের মাথায় আবার মাইনাস প্লাস করে আমরা লেখা হচ্ছে, ঠিক আছে, 2-, মানে এদের এখন অষ্টক পূর্তি হয়নি, তাই এটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে। এবার এটাকে দিতে পারে SO4 এর, দেবে SO4 এর আধান কত, আধান বললেও আমার 2 হবে, এখানে লিখতে হবে -2, ঠিক আছে। আর যদি বলে SO4 এর যোজ্যতা কত, যদি যোজ্যতা চায় তাহলে কি করব, 2 লিখবো, এমনি মাইনাস বা প্লাস দেওয়ার দরকার নেই। যোজ্যতার ক্ষেত্রে মাইনাস প্লাসটাকে তুলে দেবো, সংখ্যাটাকে খালি লিখবো, আধানের ক্ষেত্রে লিখবো মাইনাস বা প্লাস। ওকে, এবার হলো আমাদের মূলকটা, তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, আমি যোজ্যতাটাও করালাম, ঠিক আছে। এবার আমরা আসবো পরিবর্তনশীল যোজ্যতা কি। পরিবর্তনশীল যোজ্যতা হচ্ছে কিছু কিছু মৌল থাকে, যেমন হচ্ছে আমাদের ধরো NaCl, বা মানে NaCl, এর তো আমি যোজ্যতা জেনেই গেলাম 1, আর ক্লোরিনের যোজ্যতা জেনেই গেলাম 7, এদের সবসময় ফিক্স। কিন্তু কিছু কিছু আমাদের মানে মৌল আছে যাদের কিন্তু যোজ্যতা ফিক্স নয়, যেমন হচ্ছে আয়রন বা লোহা, এর যোজ্যতা সেম নয়। তারপর হচ্ছে কপার বা Cu, এর যোজ্যতা কিন্তু সেম নয়। তো যোজ্যতা যেহেতু সেম, কেন সেম মানে সেম নয় সেটা কী করে বুঝতে পারছি, দেখো কখনো তোমরা চলে আসো এই 90 পেজের যে সারণীটা আছে, সেই সারণীতে চলে আসো, দেখবে FeCl2 লেখা আছে, আবার দেখবে FeCl3 লেখা আছে। এবার দেখো ক্লোরিনের যোজ্যতা কত, ক্লোরিনের যোজ্যতা বলছি, ক্লোরিন কটা ইলেকট্রন নিতে পারে, আমরা এখনই দেখলাম ক্লোরিন একটা ইলেকট্রন নিতে পারে। এখানে দেখো দুটো ক্লোরিন আছে, তাহলে সে কটা ইলেকট্রন নেবে, 2 ইলেকট্রন নেবে। আমি ওভারভিউ দিয়ে বোঝাচ্ছি, ওকে, নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার করে বোঝাবো। তাহলে ক্লোরিন একটা যেহেতু ইলেকট্রন নিতে পারে, যেহেতু Cl2 আছে মানে 2 ক্লোরিন আছে, সে কটা ইলেকট্রন নিতে পারবে, 2, তার মানে ফেরাম কটা ইলেকট্রন দিচ্ছে, এ যদি ইলেকট্রন নেয়
তাহলে আয়রনটা ইলেকট্রন দেবে তো, নাহলে কি করে নেবে? তাহলে ফেরাম কটা দিচ্ছে? 2টো ইলেকট্রন দিচ্ছে, তার মানে ফেরামের যোজ্যতা কত? 2। যেমন ক্লোরিন কটা ইলেকট্রন নিচ্ছে? এলো এখানে 1। সোডিয়াম কটা ইলেকট্রন দিচ্ছিল? এখানে 1। তাহলে এখানে হয়ে গেল সোডিয়ামের আমার যোজ্যতা 1, ঠিক আছে। কিন্তু এখানে ক্লোরিনের যোজ্যতা 1 যেহেতু, তাই 2টো ইলেকট্রন নেবে, 2টো ইলেকট্রন দেবে। তাহলে ফেরামের যোজ্যতা কত হলো? 2। এখানে দেখো কি হচ্ছে, ক্লোরিন নিতে পারে 1টা ইলেকট্রন, ঠিক আছে। কটা ক্লোরিন আছে? 3টে, তার মানে 3টে ইলেকট্রন নেবে। তা ফেরামকে তো দিতে হবে 3টে ইলেকট্রন, না হলে নেবে কি করে? তাই ফেরাম কটা ইলেকট্রন দিচ্ছে? 3টে। তাহলে দেখো ফেরামের যোজ্যতা 3 হয়ে গেল, একবার 2 ছিল, একবার 3 হয়ে গেল। তো একেই বলে পরিবর্তনশীল যোজ্যতা। এই পরিবর্তনশীল যোজ্যতাটা কিন্তু কপারের মধ্যেও দেখা যায়। CuCl, ক্লোরিন যেহেতু 1টা ইলেকট্রন নেবে, কপারে 1টা ইলেকট্রন দেবে, ঠিক আছে। আমি জানলাম যে কপারের না হয় ইলেকট্রন যোজ্যতা 1, কিন্তু আবার দেখছি CuCl2ও তৈরি হয়, অর্থাৎ 2টো ক্লোরিন, তার মানে 2টো ইলেকট্রন নেবে, কপার 2টো ইলেকট্রন দেবে। আবার দেখছি আমরা মানে কপারের যোজ্যতা 2ও আসছে, আবার 1ও আসছে, অর্থাৎ একে পরিবর্তনশীল যোজ্যতা বলে। এবার মনে রাখবে, যেটা কম যোজ্যতা যেটার, সেটা হচ্ছে আঁশ কথাটা থাকবে, আঁশ, এই আঁশ, ঠিক আছে। তালিবেশ নয়, দন্তেশ আঁশ। আর যেটা বেশি যোজ্যতা থাকবে, ফেরামের কথা বলছি, হ্যাঁ, বেশি যোজ্যতা যার থাকবে সেটা হয়ে যাবে আমার রিক, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর সরি ভুল লিখে ফেললাম আমি, এটাকে বলা হয় হচ্ছে ফেরাস ক্লোরাইড, আর এটাকে বলা হয় হচ্ছে ফেরিক ক্লোরাইড, ওকে। আর এটাকে কি বলবো তাহলে? যেহেতু কম যোজ্যতা যেটা, সেটাকে আমি কি বলেছিলাম? আঁশ হবে, তাই এটা কিউপ্রাস হবে, কিউপ্রাস ক্লোরাইড হবে। আর এটা কি হবে? যেহেতু বেশি যোজ্যতা, তাই এটা হবে আমার রিক, তাহলে কিউপ্রিক, বানানটা কিউপ্রিক ক্লোরাইড, ঠিক আছে। এরকমভাবে কিন্তু নামগুলো মুখস্থ করতে হবে। কেবলমাত্র ফেরাম এবং কপারের আপাতত তোমরা জেনে রাখো যে পরিবর্তনশীল যোজ্যতা হয়, তাই এদের নামগুলো পড়ার সময় দেখবে, তোমাকে দিয়ে দেবে CuCl এর নাম লেখো, বা CuCl এর নাম লিখতে হবে কিউপ্রাস ক্লোরাইড, অথবা দিয়ে দেবে কিউপ্রাস ক্লোরাইড, লিখবে তোমরা CuCl, ওকে। দেখো বাদবাকি যে সারণীতে আছে, 90 নম্বর পেজে যে সারণীটা আছে, সোডিয়াম ক্লোরাইড, বাদবাকিতে কোনো প্রবলেম নেই। KCl, K মানে হচ্ছে পটাশিয়াম, Cl মানে হচ্ছে ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। CaCl2, Cl থাকুক বা Cl2 থাকুক, দুটোতেই ক্লোরাইড হয়, তাহলে CaCl, Ca মানে ক্যালসিয়াম, তা ক্যালসিয়াম ক্লোরাইড, এতে কোনো অসুবিধা নেই। কেবলমাত্র ফেরামের ক্ষেত্রে একবার হয় ফেরাস, একবার হয় ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। কপারের ক্ষেত্রে একবার হয় কিউপ্রাস ক্লোরাইড, একবার হয় কিউপ্রিক ক্লোরাইড। তো এরকম আমাদের হচ্ছে। তাহলে পরিবর্তনশীল যোজ্যতাটা বুঝে গেলে। মূলকের যোজ্যতা, মূলক কাকে বলে, এগুলোও তোমরা পড়বে, বইতে লেখা আছে, আমি বুঝিয়ে দিয়েছি। গঠনটা এই ভিডিওতে আর করানো সম্ভব হলো না। আমি নেক্সট ভিডিওতে কীভাবে মানে যৌগগুলোর যে নামকরণ, মানে অর্থাৎ যে সংকেত গঠন যে হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে আরও ব্রিফলি ডিসকাস করব, কারণ এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ফর দিস টাইম, সি ইউ সুন।